দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাজপথে আবারও সক্রিয় আওয়ামী লীগ বিএনপি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য, এবং নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য ও সহ সম্পাদক বিএনপি। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 4 মাস পর আবারও রাজপথে সক্রিয় আওয়ামী লীগ বিএনপি। শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ, অন্যদিকে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন দেখে চাঙা বিএনপি। আলোচনার শুরুতে আমি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের রেশ ধরেই মনিয়াপার কাছে যাব। মনিয়াপা, নির্বাচন প্রায় 4 মাস পর আবারও রাজপথে সরব কেন বিএনপি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপির কাজ কি? বিএনপি একটা রাজনৈতিক দল, রাজনীতি করবে, এটাই কাজ। বিএনপির এই নির্বাচনকে উপলক্ষ করে আওয়ামী লীগ যে টর্চার করেছে, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, এক দল এক মার্কা দিয়ে বিভিন্নভাবে নির্বাচন করেছে। সেই আওয়ামী লীগ টর্চার করে রাজপথের বিরোধী দলকে সব জেলখানায় নিয়ে গেছে। তাদেরকে ধরপাকড় এবং টর্চার সেলের টর্চার তো আছেই, পায়ের নখ থেকে শুরু করে হাতের আঙ্গুল থেকে শুরু করে সব তুলে তুলে নিয়েছে। এরকমও হয়েছে আমাদের ছাত্র দলের ছেলেদের। তো সেইখানে জেল জুলুম হুলিয়া থেকে বের হতে সব মিলে এলোমেলো একটা দলটাকে এলোমেলো করে দিয়েছিল আওয়ামী লীগ, তাদের শুধুমাত্র সুবিধার জন্য, এই বিনা ভোটের নির্বাচনটাকে পার করার জন্য। সেই জায়গায় তাদের বিএনপির যে গুছাতে যে কয়েকটা দিন সময় লেগেছে, সেটুকু গুছিয়ে সেই তখনও লিফলেট বিতরণ করেছে এবং গুছিয়ে উঠে বিএনপি এই মাসে 2টো সমাবেশ করেছে। এটা দুটোর মধ্যে আপনার মনে করেন যে 1 মের সমাবেশ, তো এটা সারা বিশ্বের এটা গতানুগতিক, এটা করতেই হয়। আর এই যে রুটিন মাফিক সমাবেশ, এই ঢাকা দক্ষিণের সমাবেশ হয়েছে, যেটা রুটিন মাফিক আপনারা বলছেন আর কি, যেটা আর কি চোখে এখন পড়েছে, নির্বাচনে প্রায় 4 মাস আপনাদের। ওই যে বললাম আমি আপনার, যে সবাই তো জেল জুলুমের মধ্যে ছিল, সিনিয়র নেতা থেকে শুরু করে একদম জুনিয়র কর্মী পর্যন্ত। কাউকে যেখানে যাকে অ্যারেস্ট করলে কাজে দিবে সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেইটা থেকে কাটিয়ে উঠে একটা লেভেলে এসে বিএনপি কাজ শুরু করেছে এবং চলমান কাজই ছিল, বলতে পারেন যে জনসভাটা করা হয় নাই। এছাড়া তো আমি এরকম কিছু দেখছি না যেটা আপনারা বললেন যে সক্রিয় তখন এসে গেছে। দেখেছেন আপনি যে একটা দলের তো শুধুমাত্র জনসমাবেশিক কাজ না, সব কাজ, প্রতিবাদ করার কাজ। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তিনি যেটা বলছেন যে ডোনাল্ড লু আসছে, এই জন্য বিএনপি চাঙ্গা হচ্ছে, এটা আওয়ামী লীগ বলছে। কারণ আওয়ামী লীগ তো কত কথাই বলে। আওয়ামী লীগ যাদের দেখেন, আওয়ামী লীগ এমন সময় কথা বলছে, আমরা কিন্তু চুপ, আমরা কিন্তু ওরকম কিছু বলছি না। আওয়ামী লীগ নিজেই নিজের ছায়ার সাথে যুদ্ধ করছে, কাটাকাটি করছে। আপনি দেখেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিনিয়তই বলছে, আমি চাপের মধ্যে আছি, খুব চাপ অনুভব করছি। এই চাপটা কিসের চাপ? বিএনপি একটা সমাবেশ করার চাপ? নো। এই চাপটা উনারাই জানে যে উনারা কোন অদৃশ্য শক্তির হয়ে কাজ করছে আর কোন অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে। গেল প্রধানমন্ত্রী বলছেন কি, কত কথা বলছেন, তার মধ্যে বলছেন যে ডান বাম সব এক হয়ে গেছে। তো উনি কেমন তরের প্রধানমন্ত্রী একটা দেশের, যে তার নিজের দলের যে কয়টা মানুষ ছিল তারাও তাকে ভোট দেয় নাই, তারাও এখন তার দল করে কিনা আমার সন্দেহ আছে। সেই প্রধানমন্ত্রী, ভোটবিহীন একজন প্রধানমন্ত্রী, তারা তাদের মতো ভোটবিহীন ইলেকশন পার করেছে, চলছেও, 2-3 মাস চলেও গেছে। তো এখন বাংলাদেশের যে অবস্থাটা তারা সৃষ্টি করেছে, মানে বাই রোটেশনালি, সেটা হলো যে আপনার ব্যাংকগুলা দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকে কোনো টাকা নাই, একটা ব্যাংক আরেকটা ব্যাংকের মধ্যে বিলীন হয়ে গেছে। সেইখানে আপনার বাংলাদেশ ব্যাংক আজকে কত দিন যাবত আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না।
সাংবাদিক ঢুকতে পারছে না একটা কেন্দ্রীয় ব্যাংকে, এও কি বিশ্বাস করা যায়? যে কেন্দ্রীয় ব্যাংক কি এমন হয়েছে যে সাংবাদিক ঢুকতে পারছে না? আবার 57 জন কর্মকর্তা আপনার বিসিএস না, তারা বলেছে 57 জনের বিসিএস হয়, বিসিএস এর জন্য তারা পদত্যাগ করে, এটা ইম্পসিবল। এটা ভিতরে কি হয়েছে সেটা যাতে না জানতে পারে, জানলেও না বলতে পারে, যে কারণে সাংবাদিকদের উপর এক ধরনের নিষেধাজ্ঞার মতো জারি করা হয়েছে। এরপরে আপনার মনে করেন যে দেশের দ্রব্যমূল্যের দাম যে অবস্থা, এর উপর আবার বিদ্যুতের দাম আরেকবার বেড়েছে। যে পাঙ্গাস মাছটা আমি আপনাকে সিম্বলিক হিসেবে বলি, যেটা এক সময় মানুষ খেত না, সেটাকে এখন আমার শিশুরা কি বলে, বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস মাছ। সেই পাঙ্গাস মাছের কাঁটা কিনে খেতে হয়, কাঁটা মাঝখানের যে কাঁটাটা সেটাও কাঁটা কিনে খেতে হয় 100-150 টাকা কেজি। সেই পাঙ্গাস মাছটা এখন 250-300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যখন দেশের অবস্থা, সরকার আপনার 3 মাসের আপনার যে টাকাটা, যে ডলারটা থাকতে হয়, সেই ডলারটাও একসাথে নাই। দেশের অবস্থা এত ভঙ্গুর, এত চরম পর্যায়ে চলে গেছে, ওনাদের মুখে শুধু উন্নয়নের গীত শুনতে পারবেন, উন্নয়নের গীত ছাড়া ওনারা আর কিছুই জানে না। অথচ এখন যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, একদিনে 7 টাকা ডলারের রেট বাড়ে, এটা পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না, একমাত্র বাংলাদেশে এটা সম্ভব। সেই জায়গায় যখন অবস্থা, তখন আবার শুনছি যে আমেরিকা বেশ কয়েকদিন আগে তারা আরেকটা আপনার পাঠিয়েছে, কি বলে, রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে কিন্তু তারা যে জায়গায় ছিল, এই যে এত খুশি হওয়ার, সবাই তলে তলে সব ঠিক হয়ে গেছে, তলে তলে আমরা সবাই মিলে গেছি, তা আমাদের সারা বিশ্ব আমাদের ম্যান্ডেট দিয়েছে, এটসেট্রা এটসেট্রা। আমেরিকা বলেছে যে তাদের সাথে কাজ করবে, কাজ তো রাজতন্ত্রের সাথেও করে, মিডল ইস্টের সাথেও করে, তারা কাজ কার সাথে করে না, কাজ করবে, কিন্তু তারা কিন্তু অভিনন্দন জানায় নাই। সেই আমেরিকা আপনার এখন রিপোর্ট আরেকটা পেশ করেছে। আমি আসবো এই বিষয়ে, আমি চেষ্টা করে দেই যে এটা আপনার এখন শুনছি ডোনাল্ড লু আসবে আগামীকালকে। আমরা দেখি যে কিছু শুনছি বিভিন্ন পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যে অনেক কিছু নাকি নিয়ে আসছে, প্ল্যান কি করবে না করবে। এটা তারা তো আর একা একা এমনি আসে না, তাদের ওই ধরনের কাজ না থাকলে আমেরিকা থেকে তো আর বাংলাদেশ দেখার জন্য আসার কিছু নাই। মানে আপনাদের ধারণা কি, কেন আসতেছে? আমাদের ধারণা, তারা, আমি আমার ধারণা থেকে বলছি, এখানে এত খুশি বা অখুশি হওয়ার কিছু নেই। দেশের জন্য খারাপ, দেশের জন্য মঙ্গল কিছু না। আর আমাদের ধারণা হলো তারা তাদের স্বার্থেই আসে, তারা কারো স্বার্থে না, বিএনপির স্বার্থে না, আওয়ামী লীগের স্বার্থে। আওয়ামী লীগকে নিয়ে যখন তাদের স্বার্থ ছিল, তখন 1-11 বানিয়েছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, আবার তারাই আওয়ামী লীগের পিছনে লেগেছে। ধন্যবাদ আপা, আমি আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। আপনি নিশ্চয়ই শুনছিলেন মনিয়াপা যে বিষয়গুলো আসছিল, যা দল চাপের মধ্যে রয়েছে, তারপর আরো নিত্যপণ্য যে বিষয়গুলো নিয়ে আসছেন, ডলার সংকট। পাশাপাশি আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এই 4 মাস পর কি এমন ঘটলো যে আওয়ামী লীগও তারা সভা সমাবেশ শুরু করলো? অনেকে বলছে যে বিএনপি রাজপথে, এই কারণেই আওয়ামী লীগ রাজপথে। দেখুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন এবং দেখছেন, সবাইকে শুভেচ্ছা। এখানে আওয়ামী লীগ যে সমাবেশ করছে, সেটা সমাবেশটা কিসের সমাবেশ? গণতন্ত্র, শান্তি, উন্নয়নের সমাবেশ। এটা তো করা যায়, যে কোনো সময় করা যায়। এটা বিএনপি করলে আমাকে করতে হবে, বিএনপি না করলে আমি করতে পারবো না, তা তো না। এটা মানুষকে জানান দেওয়া যে আমরা শান্তির সপক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে। হ্যাঁ, সেজন্য আওয়ামী লীগ সমাবেশ করতেই পারে, এটা এমন আলোচনা করার মতো কিছু না। কিন্তু আমরা আমাদের উন্নয়নের প্রচারের জন্য উন্নয়ন সমাবেশ করব, আমরা সরকারে আছি, আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা শান্তি সমাবেশ করতে পারি, সেটা আমরা জনগণকে জানাবো যে আমরা শান্তির পক্ষে। কিন্তু আমার কথা হলো, বিএনপি তো সরকারে নাই, বিএনপি কিসের সমাবেশ করে? হ্যাঁ, তাইলে বলতে পারেন যে বিএনপি বিরোধী রাজনীতি করে, যদিও তারা সরকারে নাই, কোথাও নাই এখনো। তারা একসময় একটা সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, ঠিক আছে। তাহলে তাই যদি হয়, তাহলে আপনাদের এই আন্দোলন কার স্বার্থে হচ্ছে, কিসের জন্য হচ্ছে? বিএনপি কার জন্য আন্দোলন করছে? বিএনপি কে জনগণের সাথে রিলেটেড কোনো কিছু নিয়ে আন্দোলন করেছে এ পর্যন্ত? করেনি। বিএনপি একটা করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, সরকারের পদত্যাগের দাবিতে, হাবিজাবি। এখন আবার আন্দোলন শুরু করছে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে। তাহলে আপনাদের তো হইলো, আপনারা তো জনগণের পাশে কখনো দাঁড়ান নাই।
ঠিক আছে, মানলাম যে বৈশ্বিক কারণে সারা পৃথিবীতে এখন দ্রব্যমূল্য অনেক বেশি, বাংলাদেশও এর বাইরে না, বাংলাদেশও এর ছোঁয়া লেগেছে। হ্যাঁ, কই আপনারা তো কখনো সেটা নিয়ে আপনাদেরকে কথা বলতে শুনি না। আপনারা খালি টক শোতে এসে বলেন বিদ্যুতের দাম বাড়লো, এই দাম বাড়লো, সেই দাম বাড়লো। যদি অযৌক্তিকভাবে কিছু বাড়ে, এটা তো গণশুনানি হয় বাড়ানোর আগে, এবং সরকার সেই সিস্টেম মতোই সেটা করতেছে। এখন আমার কথা হলো যে এখন আবার এই ডোনাল্ড লু আসতেছে, সম্ভবত আগামীকালকে পরশু 2 দিনের সফরে আসতেছে। ডোনাল্ড লু যে সফরটাতে আসতেছে সেটা আমরা যেটা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেটা 4টা কারণে আসতেছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্পর্ক জোরদার করা 1, 2 নম্বর হলো জলবায়ু সংকট নিয়ে আলোচনা, 3 দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, 4 হলো রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। এই 4টা বিষয়কে ইস্যু করে এজেন্ডা করে উনি আসতেছে। আর এছাড়া উনি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও মত বিনিময় করবেন। এখন তাহলে কি বোঝা গেল? এবং আমরা দেখেছি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে এর আগে র্যাবের উপর স্যাংশন ইত্যাদি যা কিছুই করুক না কেন, নির্বাচনের পরপর কিন্তু আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে তৎকালীন রাষ্ট্রদূত পিটার ডি হাস, এবং মন্ত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছে, সরকারকে অভিনন্দন জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকা থেকে চিঠি লিখেছে জননেত্রী শেখ হাসিনার কাছে যে একসাথে কাজ করতে চায়, এবং যেদিন মন্ত্রীরা শপথ নিল তার পরদিন সচিবালয়ে গিয়ে উনি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে সহযোগিতামূলক যে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আমেরিকা মুখিয়ে আছে, এরকম মন্তব্য আমরা পত্রপত্রিকায় দেখেছি। এই হলো অবস্থা। তার মানে মনিয়াপা একটা কথা বলেছে সত্য, যেটা আমি এগ্রি করি, সেটা হলো হ্যাঁ, প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ দেখে, আমেরিকা তো নিজের স্বার্থ দেখে। মনিয়াপা আরেকটা বিষয় কিন্তু বলছে এখানে যে সুখবর, যেটা সেই সুখবর তেমন কিছু নেই, এই বিষয়টা একটু না, সুখবর নেই। এই যে জলবায়ু সংকট নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা, এবং বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে ডোনাল্ড লু আসতেছে। তাহলে তো এটা সুখবর না? কে বলেছে? ভালোই তো। 2 দেশের মধ্যে পারস্পরিক আদান প্রদান হবে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবকিছু নিয়ে। এটা সুখবর না তো এটা কি দুঃখবর? এখন ওনারা একটা কথা আছে, শকুনের দোয়ায় গরু মরে না। ওনারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ডোনাল্ড লু তার ব্রিফকেসে করে স্যাংশনের ঝুড়ি, মানে স্যাংশন ভরে নিয়ে আসবে বাংলাদেশের উপরে। এটা ওনারা অপেক্ষা করতেছে, ওনারা দিবা স্বপ্ন দেখতেছে। সেই দিন এখন আর নাই, কারণ আমেরিকা নিজের স্বার্থের বিরুদ্ধে কোনোদিনও কোনো কিছু করে না। প্রত্যেকটা দেশই, আমাদের দেশ, আমরা কি আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না? উনি মানবাধিকার প্রতিবেদনের কথা বললো। মানবাধিকার প্রতিবেদন যেদিন দেওয়া হয়েছে, সারা পৃথিবীর একযোগে 198টা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমেরিকা তার প্রতিবেদন দিয়েছে। আমেরিকা সেই প্রতিবেদন দেয়ার কে? আমার প্রশ্ন। হোক আমেরিকা ক্ষমতাধর রাষ্ট্র, আমি ভুটান যেরকম একটা ছোট রাষ্ট্র, হ্যাঁ, তেমনি সেটাও কিন্তু একটা রাষ্ট্র হতে পারে। আমেরিকা অনেক ক্ষমতাশালী, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব আছে। ওনার দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যে ইসরায়েলের সাথে যে গাজায় ফিলিস্তিনিদের সাথে যে যুদ্ধ চলতেছে, সেইটা নিয়ে ওনার দেশে যুব সমাজ আন্দোলন করেছে জো বাইডেনের দেশে, সেখানে তাদেরকে কিভাবে দমন করেছে। এবং এখন তো ইসরায়েলও আমেরিকার কথা শুনে না। আমেরিকা এখন নিজেই আছে চাপের মধ্যে, এবং নিজেই সে প্রেসারের মধ্যে আছে। সারা পৃথিবীতে যেভাবে যুদ্ধ লাগিয়ে দিয়েছে এবং বিভিন্ন দেশগুলো আমেরিকার উপর চাপ দিচ্ছে, নিজেই আছে খুব, মানে মাইনকা চিপা যেটা বলে আর কি, ওইটার মধ্যে। আর বিএনপিও কিন্তু অনেক চাপে আছে, কারণ বিএনপি যাদেরকে প্রভু মেনেছিল, আমি একটু এক লাইনে শেষ করি, বিএনপি যাদেরকে প্রভু মেনেছিল, যাদের সাথে দেন দরবার করেছিল নির্বাচনের আগে, সেই তারা কি করেছে? বিএনপির উপরে নাখোশ, এবং বিএনপি কে চাপে রেখেছে। কি চাপে রেখেছে? বিএনপি নির্বাচনে যায়নি কেন, সেটা তখন থেকে বিএনপির উপরে পুরা যারা তাদের প্রভু ছিল, বিদেশি দূতাবাসগুলো থেকে বিভিন্ন বিদেশি রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, তারা সবাই অসন্তুষ্ট যে বিএনপি নির্বাচনে যায়নি কেন। বিএনপিও কিন্তু আমও গেছে, সালাও গেছে, গিয়ে নিজেরাও এখন চাপের মধ্যে আছে। মনিয়াপ, এবার একটু বলতেন, আপনি কিছু যে চাপের কথা বলছিলেন, সেটা মুক্তাপা এখন বলছে যে আপনার উল্টো চাপে আছেন, একটা বিষয় দিবা স্বপ্ন দেখছেন, এই বিষয়ে আমরা কিন্তু বলি নাই আমরা চাপে আছি। উনি কি বললো কিচ্ছু আসে যায় না, উনি দলের কে কিছুই না।
উনার দলের সেক্রেটারির কথা বলছি, আমি তো প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে আমরা কথা বলবো। আমিও আমার দলের কিছুই না, আমি আমার দলের যখন সেক্রেটারি জেনারেল একটা কথা বলবে, তখন আমি যদি আরো সুন্দর কথা বলি ওটা কেউ মেনে নিবে না। আমার কথাটা শুনেন, উনাদের সেক্রেটারি জেনারেল এই কয়েকদিনে কি চাপ বলছে বিএনপি নিয়ে। বিএনপি কিন্তু একদম চুপ, বিএনপি কিচ্ছু বলে নাই, অথচ উনারা বলছে ডোনাল্ডো ঢাকা আসছেন এ নিয়ে বিএনপি এখনো যখন কিছু বলে নাই, তখন ওনারা বলছেন সাধারণ সম্পাদক বিএনপি ভাবছে আবার নিষেধাজ্ঞা দিবে ওবায়দুল কাদের, বিএনপি আশা করছে তাদের ক্ষমতায় বসিয়ে দিবে লু ওবায়দুল কাদের, ডোনাল্ড লু আসার খবরে বিএনপি আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর কাদের। এই কথাগুলাই মুক্তাপা যেটা যেটা পছন্দ বলে দিচ্ছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের আসার খবর দেখে বিএনপি নেতারা চাঙ্গা হয়ে গেছে কাদের। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, অথচ মানসিক ট্রমায় কিন্তু ওনারা ভুগছে। উনি বারবার বলছে উনি চাপে আছেন, উনি ভীষণ চাপে আছেন। তো বিএনপি তো এসব কিছু বলে নাই, বরং বিএনপির সাধারণ সম্পাদক কালকেও বলেছে যে দেশ এখন চালায় অদৃশ্য শক্তি। কোথায় কোথায় এটা বলছে? দেশ তো বিএনপি চালাতে চাচ্ছে না, চালাচ্ছে না, চালাইতে চাইলে তো ইলেকশনে যেত। তো এখন উনি বলছে, আরো বলছেন এমন নির্বাচন কমিশন বিএনপি চায় যে তাদের জেতার গ্যারান্টি দেবে। এখন তো নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা নাই, আছে? তাইলে কেন আওয়ামী লীগ এই পর্যন্ত চলে গেছে, নির্বাচন কমিশন পর্যন্ত? তার মানে কি আরেকটা নির্বাচন তারা আসন্ন মনে করছে? আরেকটা নির্বাচনের কথা তারাই কিন্তু তার সভানেত্রী বলছে যে ডান বাম সব এক হয়ে গেছে, আমাকে বাদ দিয়ে কাকে আমার চেয়ে ভালো করবে। জি বলেন। অদৃশ্য শক্তির কথা গতকাল থেকে আপনার যে মহাসচিব তিনি বলছেন, আপনিও বলেন অদৃশ্য শক্তি, একটু ভেঙে বলবেন অদৃশ্য দেশীয় না বিদেশিরা কারা আসলে? আচ্ছা, আপনি অদৃশ্য শক্তির কথা যদি আপনি বলেন, উনি যে কথাটা বললো যে মানে ডোনাল্ডো আমাদেরকে, আমরা খুব খুশি ছিলাম, আমাদের খুশি হওয়ার দেখে তারা মানে আমরা অনেক রকম কিছু আশা করছি, আমি ওইটা বলছি না। ওনারা কি করে, আমেরিকার উনি অনেক বদনাম করলেন। আমার আমেরিকার সুনাম বদনাম নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমেরিকা একটা দেশ, একটা পরাশক্তি, আরেক পাশের দেশও একটা পরাশক্তি ছোটখাটো। আমি যদি বলি, তারা যখন বলে, তাদের প্রধানমন্ত্রী বলে দুঃখের সময় ইন্ডিয়া আমাদের পাশে থাকে, বুঝেন? সাধারণ সম্পাদক বলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। ভারত কি বলে? আপনার ভারত বলে, বিনয় খাতরা বলেছে শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে। তারা কিন্তু কোনো দেশের প্রতি নাই, বাংলাদেশের প্রতি নাই, শেখ হাসিনার প্রতি। মানে শেখ হাসিনা একটা দল করে, এর চেয়ে বেশি তো কিছু না। ভারতের সঙ্গে শত্রুতা করে দেশের ক্ষতি করেছে বিএনপি, সেটা বলেছে। বিএনপি ক্ষতি করেছে আপনার ভারতের সাথে শত্রুতা করে। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারত সমস্ত পৃথিবীর সমস্ত দেশ আমাদের বন্ধু, কোনো দেশ আমাদের শত্রু না। পররাষ্ট্র নীতির মধ্যে যেটা পড়ে, আমরা অতি খাতিরের জায়গায় থাকি নাই। যেমন আমি আপনাকে বলি, অজিত দোভাল বলেছে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত, শেখ হাসিনা সরকারের পাশে। এবং বিজেপির প্রেসিডেন্ট বলেছে আওয়ামী লীগের সঙ্গে দলীয় যোগাযোগ জোরদার করতে সম্পর্ক এগিয়ে নিতে চাই। নট অনলি, মোদি বলেছে শেখ হাসিনার রূপকল্প 41 বাস্তবায়নে পাশে থাকবে ভারত। এইখানে আপনি ভারতের কোনখানে আপনি শেখ হাসিনা বা তার দল এর বাইরে কিছু ছিল কিনা? পাশাপাশি আর শেখ হাসিনা কি বলেছে? ভারত আমাদের বন্ধু এবং আমরা একে অপরকে সহযোগিতা করছি। আপনি বুঝেন যে তারা একটা এজেন্ট, আমি আবারও বলছি, তারা একটা এজেন্টশিপ নিয়েছে লেন্দুব দর্জির মতো। সিকিম যেভাবে ভারত দখল করেছিল, আহমেদাবাদ যেভাবে হায়দ্রাবাদ দখল করেছিল, ঠিক তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রীরা তারা কি বলে? মুখ্যমন্ত্রী। তারা কিন্তু থুক্কু দিয়েও বলে না যে প্রধানমন্ত্রী। ওই দেশের মিটিং গুলায় দেখেন, যখন আমাদের দেশে যায় তারা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করে, তারা কিন্তু বলে না বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই জায়গায় আপনি মনে করেন আরেকটা স্টেটের মর্যাদা আপনি পাচ্ছেন। আপনি দুঃখে একটা সময় কি বলছেন, যখন আপনার পানির একটা গ্লাস পর্যন্ত না দিয়ে পানির হাফ লিটারের বোতল দিছিল প্লাস্টিকের, আপনি বলছেন যে ভারতের মনে রাখতে হবে যে বাংলাদেশ অনেক কিছু দিয়েছে। তার মানে তারা যা বলছে, একটু শর্ট করে যদি বলেন, তারা যা বলছে পার্টি সেক্রেটারি জেনারেল ভারতের সঙ্গে যে সম্পর্ক, আপনাদের কি মনে হচ্ছে? তাহলে এটা মনে হচ্ছে কৃতদাস এবং মালিক, আমি আসবো আপনার কাছে এবং শ্রমিক। মুক্তাপা, এই বিষয়টা আপনার কাছে আমি একটু জানবো, এই ভারতের সঙ্গে যে আপনাদের সম্পর্ক। দেখুন, প্রথমে আমি একটা কথা বলবো, অদৃশ্য সরকার, অদৃশ্য শক্তি, হ্যাঁ শক্তি ওনারা বলেছে।
আমাদের কোনো অদৃশ্য শক্তি নেই। হ্যাঁ, বরং বিএনপির আমলে, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন সেখানে অদৃশ্য শক্তি ছিল। আমরা দেখেছি বিএনপির রেগুলার সরকারের পাশাপাশি হাওয়া ভবনও ছিল, সেখান থেকেও কিন্তু শক্তি প্রয়োগ করা হতো, সেখান থেকে ক্ষমতা চালানো হতো। হ্যাঁ, সেটা ছিল একটা ছায়া সরকারের মতো। এবং আমরা আরো দেখেছি যে 21শে আগস্টের গ্রেনেড হামলাও কিন্তু সেই হাওয়া ভবন থেকেই করা হয়েছিল। হ্যাঁ, সমস্ত অপকর্মের হোতা ছিল সেই হাওয়া ভবন। হ্যাঁ, সেটা তাদের ছিল অদৃশ্য সরকার, অদৃশ্য শক্তি তাদের আমলে ছিল। আমাদের কোনো অদৃশ্য শক্তিরও দরকার নাই, অদৃশ্য সরকারেরও দরকার নাই। এখন আরেকটা কথা হলো যে ওনারা ডোনাল্ডু আসার আগে ওনারা নিজেরা মিটিং করেছে, আমরা তো পত্রপত্রিকায় পড়ি, গোয়েন্দা মারফতও জানি আমরা। ওনাদের টার্গেট হলো যে ওনারা ভাবছে যে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যেরকম যেই মেন্টালিটি ছিল, কৌশল, সেই কৌশলটা এখনো আছে, এটা চেঞ্জ হয়নি। অতএব ওনারা সে আশায় বুক বাঁধছেন এবং সেই জন্য ওনারা একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, এটা বিভিন্ন পত্রপত্রিকাতেও আসছে। এখন আমার কথা হলো তাহলে কি, তাহলে ওনারা কি ভাবছেন যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা নিয়ে আবার আসছে ডোনাল্ডু, এই জন্যই ওনারা এত খুশি। এখন আমি বলবো উনি ভারতের কথা বলেন, দেখুন ওনারা যখন ক্ষমতায় থাকে তখন ওনারা করে ভারত তোষণ, আর যখন ওনারা ক্ষমতার বাইরে থাকে তখন ওনাদের ভারত বিরোধিতা। এটা কিন্তু বিএনপি যতবারই ক্ষমতায় গেছে আমরা এটা দেখেছি। এখন ভারত একটা রাষ্ট্র হিসেবে ভারত তার স্বার্থ দেখবে, আমরা দেখবো আমাদের স্বার্থ। এই জননেত্রী শেখ হাসিনার আমলেই যতবার ক্ষমতায় ছিল ভারত থেকে যা কিছু অর্জন, আমরা গঙ্গা চুক্তি থেকে শুরু করে সীমান্ত, স্থল সীমান্ত চুক্তি, তারপর ছিটমহল বিনিময় থেকে সমুদ্র সীমা অর্জন, সবকিছু কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে। অথচ বেগম খালেদা জিয়া গঙ্গা চুক্তির বিষয়ে উনি 1991 সালে ক্ষমতায় এসে উনি ভারত গিয়েছিলেন, তারপর ভারত সফর করে দেশে যখন আসলেন সাংবাদিকরা ওনাকে বললেন যে গঙ্গা চুক্তির খবর কি, তখন উনি বললেন ও আমি তো ভুলেই গিয়েছিলাম। অথচ এই এজেন্ডা নিয়েই কিন্তু উনি ভারত গিয়েছিলেন। এই হলো ওনাদের ভারত তোষণের অবস্থা যখন ক্ষমতায় থাকে। এখন আমি বলি, আপনি যে বলেছেন যে ভারতের স্বার্থ, ভারত বলে যে কাকে সাপোর্ট করবে কে, প্রত্যেকটা দেশ, আমি মনে করব কি আমার পাশের প্রতিবেশী, মানুষ সবকিছু চেঞ্জ করতে পারে, প্রতিবেশী বদলাতে পারে না। ভারত দেখেছে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন যে সীমান্ত থাকে, সীমান্ত অস্থিতিশীল হয় না, উলফা বা জঙ্গিবাদীদের উত্থান হয় না। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা 10টা অস্ত্রের যে চালানোর ঘটনা সেটা আমরা দেখেছি। 2001 থেকে 2006 পর্যন্ত সীমান্ত অস্থিতিশীল ছিল, ভারতও অস্থিতিশীল ছিল, কারণ জঙ্গিবাদের সাথে বিএনপির সম্পর্ক। অতএব ভারত নিজের স্বার্থে এমন একটা সরকার বাংলাদেশের তারা চায় মনে মনে যে যেন সেই সরকারটা আসলে পরে তাদের সীমান্ত অস্থিতিশীল না হয়। এই চাওয়াটুকুন তো ভারতের দোষের কিছু না। এখন বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কে শাসন করবে। বাংলাদেশের জনগণ যদি বিএনপি কে চায় বিএনপি আসবে, আওয়ামী লীগকে চায় যদি আওয়ামী লীগ আসবে। এখানে ভারতের চাওয়া পাওয়া কিছু আসা যায় না, কিন্তু ভারত চাইতেই পারে যেহেতু ভারতের নিজের স্বার্থ জড়িত আছে। আর আরেকটি কথা হলো, এই বিএনপি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন থেকে কিন্তু বাংলাদেশটাকে ভারতের পণ্যের বাজারে পরিণত করা হয়েছিল, সেটা আমরা সবাই জানি। এখন আমার কথা হলো, দেখুন ওনারা যে কথা বলছে চাপে আছে, আমরা আমাদের সাধারণ সম্পাদক নাকি বলতে চাপে আছে, এই চাপ তো সেই চাপ না, কিন্তু প্রকৃত চাপ হলো যেটা ওনারা এখন যেটাতে আছে। কারণ ওনারা এখন একটা গেরাকলের মধ্যে আছে। ওনারা কি করবে, ওনাদের কি লক্ষ্য? ওনারা 2009 সালে যখন নির্বাচন হলো তত্ত্বাবধায়কের অধীনে, সেই নির্বাচনের রেজাল্ট কিন্তু ওনারা তখন মানে নাই, পরেও মানে নাই। 2014 সালে ওনারা ইলেকশনে যায় না তত্ত্বাবধায়কের দাবিতে। আপনি বলতে কি বলছেন, নির্বাচনে না যাওয়া সেই চাপটা না, চাপ মানে সব দিক দিয়ে তৃণমূল ওনাদেরকে চাপ দিচ্ছে। দেখেন এই যে উপজেলা নির্বাচন, তৃণমূল থেকে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নেতা অংশগ্রহণ করেছে এবং তারা অনেকে 7 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং তারা কি বলছেন যে তারা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মানেন না, বহিষ্কারকে তারা থোড়াই কেয়ার করেন। আমার কাছে উদাহরণ আছে কোন উপজেলায় কে বলেছে। এবং তাদের যুক্তি হলো উপজেলা নির্বাচনে তারা অংশ নিবে কেন্দ্র বানা করলো, কারণ 3টা যুক্তি তারা দেখিয়েছে যে যেহেতু আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক দেয়নি, অতএব তারা যদি নির্বাচনে যায় তাদের জয়ী হয়ে আসা সহজ। দ্বিতীয়ত তারা বলেছে দল যেহেতু অসংগঠিত বিএনপি, নির্বাচনে গেলে দলটা কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে আসবে। তৃতীয়ত তাদের তৃণমূল মনে করে যে ইয়ে করার জন্য, এই যে তৃণমূলের নেতারা মনে করে যে জনগণের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে। এই জন্য এখন শুনেন লাস্টের কথাটা বলে শেষ করি এই পর্যায়ে,
সেটা হলো যে তার কিন্তু বিএনপির কিছুদিন আগে যে কয়েক মাস আগে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তখনও কিন্তু বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু তারা নির্বাচন করেছে 66 জন, অনেকে পাশ করেছে। তাহলে বিএনপির হাইকমান্ডের সাথে তৃণমূলের বিশাল একটা ফারাক। আমি আসবো সে আলোচনায়, এটার জবাব কি দিবেন? যে কথা বলতে চাই অনুষ্ঠানটি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, তিনি উপজেলা নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই বিষয়টা দিয়ে শেষ করলেন। এছাড়া উনি ভারতের কয়েকটা বিষয় উত্থাপন করেছেন, নিশ্চয়ই সেই বিষয়ে আপনি কিছু বলবেন। দেখেন, মুক্তা আপার কথা শুনে মনে হলো দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। তারা তো দুই কান কাটা, একদম লজ্জা শরম কিচ্ছু নাই। আওয়ামী লীগের সভানেত্রী উনি কিছু আইন করেছে নিজের দলের সম্পর্কে, উপজেলা নির্বাচনকে উপলক্ষ করে। একটা এমপি মন্ত্রী মানে নাই। তাহলে ওই যে সভানেত্রীর চারানা দাম দেয় না তারা নাকি দল করে? তাদের কোনো দল আছে? তারা এই কথা বলে। বিএনপি একটা বড় সংগঠন, কেন মানেনি? আপনার কি মনে হচ্ছে কেন মানেনি? এই দলের সিস্টেম এরকম নয়। আওয়ামী লীগের সভানেত্রীর দুই আনা ক্ষমতা নাই। ওই যে আপনাকে বলেছি অদৃশ্য শক্তি, ওই যে আপনাকে বলেছি যে এজেন্টশিপ, ওই যে আপনাকে বলেছি যে আপনার কৃতদাসরা তো তাদের প্রভু হলো অন্য জায়গায়। ওই প্রভুরা যা বলবে তারা তাই মানবে। সভানেত্রীকে আব্দুল্লাহ এইসব মানার কোন নাই তাদের এখন এই মুহূর্তে। আপনাকে বলি নির্বাচন, আমি সেটাই বলছি। বিএনপি একটা বিশাল বড় সংগঠন। নির্বাচনে আমি সেটাই বলছি, এই এত বড় সংগঠনের লক্ষ লক্ষ লোক বিএনপির মুহূর্তের মধ্যে পাওয়া যায়, মুহূর্তের মধ্যে। শোনেন, সেইখানে বড় সংগঠনে বড় জায়গায় যেখানে 4.5 মিলিয়ন নেতাকর্মীর নামে মামলাই আছে শুধুমাত্র, এটা আমার কথা না, শুধু বিবিসি বাংলার সাক্ষাৎকারে সেটাই বলছে আরো 6 মাস আগে 4 মিলিয়ন। সেই জায়গায় বিএনপি 60 জন 80 জন বহিষ্কার করেছে, কথার কথা 61 জন 81 জন 2 টার্মে। তো এই নেতারা এরা হলো গিয়ে তৃণমূলের, কেউ সাপোর্টার আছে, কেউ তৃণমূলের নেতা আছে, অস্বীকার করব না। তো একটা বড় দলে 2-4 জন, অথচ আপনি দেখেন ওই আওয়ামী লীগ যাদের ছাত্রলীগের প্রথম থেকে আপনি হিসাব করেন প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনার শতাধিক আপনার তারা দল ছাড়তে বাধ্য হয়েছে, দল ছেড়ে চলে আসছে। সেই জায়গায় নির্বাচনের জন্য না, যে কোনো কারণে তাদের সাথে টিকতে পারে না, তাদের সাথে থাকতে পারে না। যে দল তার সভানেত্রীকে মানে না, তারা আবার কিভাবে কথা বলে? নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমি কথাটা বললাম। আর বিএনপি তাদেরকে সবার জন্য বিএনপি সমান, সবার জন্য বিএনপির দরজা সমান। যারা নির্বাচন করেছে তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে এবং আজীবনের জন্য। তার প্রকৃষ্ট উদাহরণ তৈমুর আলম খন্দকার, উনাকে বহিষ্কার থেকে ফেরত নিলে কিন্তু উনি আর তৃণমূল বিএনপি করতো না। বাংলাদেশ কোথায় আছে? আমাদের বহিষ্কৃত নেতাদেরকে তারা দেখভাল করে, তারা দলের লাইসেন্স দেয়, তারা দলের লাইসেন্স শুধু দেয় না, পাশে থাকে, বিভিন্ন ভাবে চেষ্টা করে, আবার মার্কা, নিজেদের মার্কা দিয়েও তারা নির্বাচনে পাশ করায় আনে। আসলে ভারত তোষণ ওনারা। আমরা যদি ভারত তোষণ করতাম তাহলে ওই আমাদের নেত্রী এসে বলতো না যে ভুলে গেছি। কারণ উনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যখন দেশের প্রধান তখন 7 দিনের জন্য ফারাক্কাবাদ, 7 দিনের জন্য অন টেস্টে ফারাক্কাবাদ ইন্ডিয়ারা বলেছিল টেস্ট করব খালি। সেই টেস্ট কিন্তু আপনার 52 বছরে শেষ হয় নাই। টেস্ট পেরেছে তিস্তার 1 ফুটা পানি আনতে পেরেছে। তিস্তার এখানে তিস্তা ব্যারেজ করে কখন পানি আনতে পারবে না বলেই তো একটা বিকল্প চেষ্টা, যেটা নিয়ে এখন ভারত ইন্ডিয়া টাকা দিবে। যারা পানি দিতে পারে না তারা এখন টাকা দিবে ব্যারেজ করতে। এই হলো তাদের তোষণ। আমি আরো বলি, তারা এত কিছু পারে, তাদের প্রভুদের তো এটা বলতে পারেন না তুমি মাসে মাসে আমার এই সীমান্তে তুমি কেন হত্যা করো আমার সন্তানদেরকে। এই একটা কথা তারা বলতে পারছে, বরং তারা আইন বানাইছে, বলে আমাদের যাদেরকে মারে ওদেরই দোষ ছিল। আপনি দেখেন কোন আজ পর্যন্ত একটা মৃত ব্যক্তি দেখছেন যে সে ফেন্সিডিলের ব্যবসা করে, নেশার ব্যবসা করে মারা গেছে? মারা যায় নাই। যত গরুর ব্যবসায়ী যাদের কাছে 2-4টা টাকা আছে সারা বাংলাদেশের যে বর্ডার এরিয়া, তাদেরকে ধরে ধরে তাদের টাকা পয়সা নিয়ে ওই ফলানির মতো মায়েরা আপনার কাঁটাতারে ঝুলায় রাখে। পৃথিবীর একমাত্র আমেরিকা এবং এই ভারত আগে করছে, আমেরিকা পরে করছে কাঁটাতার।
পৃথিবীর আর কোনো দেশের সাথে কোনো দেশের কাঁটাতারের সম্পর্ক নাই, মেক্সিকো আমেরিকা, ভারত বাংলাদেশ। তো যারে আপনি এত তেল মারতেছেন, এত কিছু দিতেছেন, ভারতের সঙ্গে নাকি আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, আপনার মন্ত্রীরা বলতেছে ওপেন, আবার মন্ত্রীরাও বলতেছে ভারতকে বলে এসেছে যে কোনো মূল্যে আরো একবার ক্ষমতায় আনার জন্য। যে কোনো মূল্যে তারা কিন্তু আবার ক্ষমতায় এনেছে। কারণ যে কোনো মূল্যে, এই জন্য বললাম, এই 7ই জানুয়ারি নির্বাচনের 10 দিন আগেও ভারত বলেছে তাদের স্ট্র্যাটেজিতে, আপনি হিসাব করেন, 10 দিন আগেও বলেছে যে কোনো দলের সঙ্গে তাদের কাজ করতে অসুবিধা নাই, কিন্তু তারপরে যখন নির্বাচন কাছে এসেছে তখন কিন্তু তারা তাদের আগের চেহারাটা ফেরত এনেছে। আপনার তার উৎকৃষ্ট উদাহরণ আপনার জিএম কাদের ইন্ডিয়া গেল, ইন্ডিয়া যাওয়ার আগে এক বক্তৃতা, ইন্ডিয়া থেকে আসার পরে। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। মুক্তাপা অনেকগুলো বিষয়ে উনি বলেছেন, আর একটা বিষয় যেটা আমার মনে হচ্ছে যে আপনাকে প্রশ্ন করা দরকার, সেটা হচ্ছে এই উপজেলা ইলেকশনের আগে আপনাদের স্বজন প্রীতি যাতে না হয় সেজন্য একটা ছিল, কিন্তু এটি এখন বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে এটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি প্রথমে আপনার কথাটার উত্তর দিই। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রত্যেকটা দলেরই একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। আমাদের স্ট্র্যাটেজি হলো, যেহেতু দলে মন্ত্রী আছে, এমপি আছে অনেকে, আমরা চাই উপজেলা নির্বাচনটা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ হোক, কোনো প্রভাব কেউ যাতে খাটাতে না পারে। সেইটাকে লক্ষ্য করেই পরিবারতন্ত্র থেকে রক্ষা করার জন্য, যেমন পরিবারতন্ত্রের ডেফিনিশন আমাদের মাননীয় দলীয় সভাপতি দিয়েছেন যে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, স্বামী, এই তো এটাই পরিবার। এর মধ্যে কেউ দাঁড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলীয়, এবং সেই কথাতে আমরা এখনো আছি। এটা যদি কেউ করে থাকেন বা করেছেন যদি অলরেডি, তাও ব্যবস্থা নেওয়া হবে, ভবিষ্যতে করলেও ব্যবস্থা নেওয়া হবে। সেটা হলো এক। দ্বিতীয়ত হলো, ওনারা সবসময় দৃশ্যমান হতে তো সময় লাগবে। উপজেলা ইলেকশন কি শেষ হয়েছে? উপজেলা ইলেকশন তো শেষ হয় নাই। উপজেলা ইলেকশনে কি হয়েছে? উপজেলা বিএনপি কিসের দৃশ্যমান? বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবের এলাকাতে যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উনি ফখরুল সাহেবের নিজস্ব লোক একান্ত। ডক্টর মঈন খানের নির্বাচনী এলাকায় যিনি, আপনি খবর নিয়ে দেখেন, উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, তিনি মঈন খানের নিজস্ব লোক। প্রত্যেকে কিন্তু তলে তলে ঠিক আছে, ওই মঈন খানও নিজের প্রভাব বজায় রাখার জন্য নিজের লোক দিছে, মির্জা ফখরুল ইসলাম সাহেবও দিচ্ছে। অতএব সবাই কিন্তু তালে, যাতে মাতাল তালে ঠিক। এখন আমি আপনাকে বলি, ওনারা সবসময় একটা ভাঙ্গা রেকর্ড বাজায় কি স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে আপনি যদি, ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য সত্য ধরে নিলাম, আপনি যদি সেটাই বিশ্বাস করেন, স্বামী স্ত্রীর মধ্যে কি সবসময় কি মধুর সম্পর্ক থাকে? স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হয় না, ডিভোর্স হয় না? সীমান্ত হত্যাকারী সম্পর্কে কি আপনি এখন কথা ঘুরান কেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যে তো অতিরিক্ত হইলে তো বলবে, আপনি বলেন স্বামী স্ত্রী। হ্যাঁ, সীমান্ত হত্যা আপনাদের সময় হয়েছে, আমরা সীমান্ত হত্যাকে সাপোর্ট করি না, সেটা যে আমলেই হোক, আপনাদের সময়ও হয়েছে। কিন্তু কথা হলো, তুমি অদম বলি আমি উত্তম হইব না কেন? আমরা অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করেছি এবং আমরা জানিয়েছি আমাদের আপত্তি। আর আপনারা আওয়ামী লীগ সরকারের আমলে ভারত থেকে যাওয়া অর্জন, আপনাদের সময় বা জাতীয় পার্টি কারোর সময় ভারত থেকে কিচ্ছু আনতে পারে নাই, কোনো অর্জন আনতে পারে নাই। অর্জন যা হয়েছে আওয়ামী লীগের আমলে। আর আরেকটা কথা উনি বলেছেন যে আওয়ামী লীগের নাকি লজ্জা শরম নাই, আর বিএনপি তো মনে হয় এত লজ্জা শরম, বোরকা পরে হাঁটে একদম। বিএনপির লজ্জা শরম তো মোটেও নাই, কারণ এই যে নির্বাচনগুলোতে যাচ্ছে না, কি কারণে? মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে? ভোট চাইতে গিয়ে 2001 থেকে 2006 পর্যন্ত পুরো বাংলাদেশটাকে বানিয়েছে দুর্নীতি স্বর্গরাজ্য, 5 বার চ্যাম্পিয়ন। এবং তারা যেভাবে অপশাসন করেছিল, মানুষকে মেরেছিল, সংখ্যালঘুদেরকে ধর্ষণ করেছিল, কন্যাদেরকে, এবং মানুষ হিন্দুদেরকে মেরেছে, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে ক্রস ফায়ার নামে হত্যা করেছে। হ্যাঁ, সেগুলো তো মানুষ ভুলে যায়নি। এবং 2013, 14, 15 তারিখে সালে মানুষকে পুড়িয়ে মেরেছে তারা। তারপর আবার 28 অক্টোবর থেকে তাদের যে তাণ্ডব লীলা, অসহযোগ, হরতাল, অবরোধ মানুষ দেখেছে। অতএব তাদের তো মুখ নেই জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো। তারা এইগুলো গেছে, সেইগুলো গেছে। এখন হ্যাঁ, আমি আরেকটা কথা বলি। আর ওনারা বলছে যে বিএনপির কি এখন কোন সংগঠন আদৌ আছে? বিএনপি তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্ব মানে না। উনি বলে আমাদের সভাপতির কথা, আমাদের কাছে চিরদার্য, উনি আমাদের মাথার মুকুট। কিন্তু আপনাদের যে মেইন দুইজনই তো ইনঅ্যাক্টিভ, একজন পলাতক সাজাপ্রাপ্ত, আরেকজন মানে অসুস্থ হয়ে বয়োবৃদ্ধ, এবং তিনিও সাজাপ্রাপ্ত। আপনাদের তো কোনো চেইন অফ কমান্ডই না, দলের কেউ নাই। মুক্তাপা, আমি আবারও আসবো আপনার কাছে। তার একটু মনিয়াপা, আপনার পার্টির যে মহাসচিব, তিনি গতকালকে বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংকট আরো গভীর হয়েছে, সমস্যার সমাধান না হলে সরকারের ভবিষ্যৎ খুব ভালো নয়। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভবিষ্যৎ ভালো নয়, সেটা
মানে কোন দিকটা সে ইঙ্গিত করেছে, মানে কি ধরনের ভবিষ্যৎ? যেখানে গণতন্ত্রই নাই, যেখানে ভোটতন্ত্রই নাই, যেখানে জনগণ আপনি আপনার ভোট দিতে পারেন নাই, আপনি ভোট দিতে পারছেন না, সেইখানে আপনি কি করে আশা করেন? শোনেন, অনেকগুলো কথা হয়েছে, 1 মিনিটও হবে না। হাওয়া ভবন নিয়ে কথা বলেছে, সমস্ত বাংলাদেশকে যারা তাদের হাওয়া ভবন বানিয়ে ফেলেছে, তাদের সুধা ভবন বানিয়ে ফেলেছে। এবং দেখেন প্রধানমন্ত্রীর ছেলে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর ছেলে উপদেষ্টা, তারা কত 2 কোটি করে বেতন নেয় মাসে, নিতে গিয়ে আপনার আব্দুল লতিফের চাকরি শেষ, এমপিত্ব শেষ, মন্ত্রিত্ব শেষ। এই কথা সত্যি কথা বলতে গিয়ে তারা যেভাবে করেছে, সমস্ত বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে আজকে ডলার সংকট কিসের জন্য? আমার দেশে 1.5 কোটি মানুষ বাইরে কাজ করে, আমার তো ডলার সংকট হওয়ার কথা না। তারা বলে ভূতের মুখে রাম নাম, তারা বলে হাওয়া ভবনের কথা। আরে হাওয়া ভবনের জনাব তারেক রহমান আমাদের নেতা, তারেক রহমানের কথায় এখনো আপনি সাজাপ্রাপ্ত বলেন, আপনারা সাজা দিয়েছেন বলেই আপনারা ক্ষমতায় আছেন। সেই সাজাপ্রাপ্ত নেতা বাংলাদেশের মাথার মুকুট, সমস্ত বাংলাদেশের মানুষ তার কথা শুনে। এই যে উপজেলা নির্বাচনে 5% লোক ভোট দিতে যায় নাই, কার কথা শুনেছে? লিফলেটের মালিক কে? লিফলেটের পেছনে কে? জনাব তারেক রহমান। অতএব বুঝতে হবে যে তারেক রহমান হচ্ছে আগামীর বাংলাদেশ, তারেক রহমান হচ্ছে বর্তমানের বাংলাদেশ। সো এই বাংলাদেশকে ঠেলে সাজাতে গেলে তাকে অবশ্যই অবিসংবাদিতভাবে তাকে দরকার। ধন্যবাদ মনিয়াপা। আমি একদম শেষ দিকে, মুক্তাপা আপনার দিকে শেষ করব, সেটা হচ্ছে যে বিষয়টা বললেন সেটা নিয়ে আপনি কথা বলুন অবশ্যই, এবং ভবিষ্যৎ সংকট মোকাবেলা যে ইঙ্গিত বিএনপি থেকে করা হচ্ছে, আপনাদের প্রস্তুতির আসলে কি? দেখুন, ভবিষ্যতে কোনো সংকট নাই, বিএনপি জুজুর ভয় দেখাচ্ছে। কিছু একটা বলে তো আলোচনায় থাকতে হবে, এটা হলো সে যে বলার জন্য। দেশ এগিয়ে যাচ্ছে, বিএনপির যে মিত্র দেশ পাকিস্তান পর্যন্ত বলে যে বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে সেটা লজ্জাজনক, মানে তাদের জন্য লজ্জাজনক। এখন আমি বলি, বিদেশে টাকা পাচার কে করেছে? তারেক জিয়া, কোকোজিয়া, এফবিআই এর মাধ্যমে সাক্ষ্য দিয়ে এসে সাক্ষ্য দিয়ে গেছে, সেই টাকা ফেরত এসেছে বাংলাদেশে। এরপরে শুনেন, আর উনি নাকি ওনাদের মাথার মুকুট, বাংলাদেশের মাথার মুকুট জনগণের। উনি কেমন মাথার মুকুট? ওনার দলের নেতা কর্মীদেরকে ফেলে উনি বিদেশে পালিয়ে আছে। রাজনীতি করতে গেলে জেল জুলুম ফাঁসি সবকিছু, গ্রেফতার সব মোকাবেলা করতে হয়। উনি আসে না কেন? উনি 6 বছর আসে নাই কেন? 1921 আপনারা আসতে দেন নাই তো, আপনারা আসতে দেন নাই, পরে বহির্বিশ্বের চাপে আসতে দিতে বাধ্য হয়েছেন পরে। এখন আমার কথা হলো, আপনাদের নেতা যদি এত ভালো হয়ে থাকে, আপনাদের নেতা কেমন নেতা? এত বছর হয়ে গেছে, সেই 2007 সালে গেছে, কয় বছর হয়েছে? কত বছর হয়েছে? এত বছর উনি কিসের নেতা? যারা যে জনগণের পাশে থাকে না, দলের পাশে থাকে না, তার মা অসুস্থ, মাকে দেখতে আসে না, ওনার তো পাসপোর্টের কোনো প্রয়োজন নাই, নিজের স্বদেশে আসতে গেলে পাসপোর্ট লাগে না। তাহলে ওনাদের এই হলো ওনাদের নেতার অবস্থা। অতএব আমি যেটা বলবো সেটা হলো, জনগণ আপনাদের প্রতি যে আস্থাহীনতা দেখা দিয়েছে জনগণের মধ্যে, আপনারা জনগণের কাছে যান, জনগণের কাছে ক্ষমা চান। প্রয়োজন হলে জনগণকে বলেন যে আপনাদের রাজনীতিটা ভুল ছিল, জনগণ আপনাদেরকে ক্ষমা করতেও পারে। এবং আমরা জনগণের সাথে আছি, আমরা উন্নয়নের সাথে আছি। উন্নয়ন হচ্ছে দেশে কত কত হাজার হাজার উন্নয়ন আমরা দেখতেছি চোখের সামনে, যেগুলো দৃশ্যমান, এবং আমাদের শত্রু দেশ পাকিস্তান, যারা কিনা 71-এ যুদ্ধ করেছিল আমাদের সাথে, তারা পর্যন্ত স্বীকার করে আপনাদের মিত্র দেশ যে দেশের উন্নয়ন হয়েছে। খালি আপনারাই বলেন, বিএনপি নেতারাই বলে পাকিস্তান আমলেই ভালো ছিলাম, তার মানে তাদের পাকিস্তান, সেই পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে সার্টিফিকেট দেয় দেশের উন্নয়ন নিয়ে। অতএব শুনেন, নেতিবাচক রাজনীতি না করে আপনারা আপনার দল বিএনপি কে বলেন যে আপনারা সব ইতিবাচক রাজনীতি করেন, জনগণ তখন দেখেন জনগণের মধ্যে একটু ঠাঁই করে নিতে পারেন। ধন্যবাদ মুক্তাপা। আমরা আরেকটু সময় একটু জাস্ট মনিয়াপার কথা নেব, আস্থার সংকট, এটা একটু ব্যাখ্যা দিয়ে আমরা শেষ করবো যে বিষয়টা আপনাদের। দেখেন, আস্থার সংকট এটাই সত্যি। আজকে এমন জায়গায় দেশটা পৌঁছেছে ওনারা এই ধরনের আজে বাজে কথা বলতে বলতে এখন একজনের সন্তানের বিয়েতে আরেকজনকে দাওয়াত দেয় না বা দিতে পারে না চাইলেও। আস্থার সংকটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিশ্বাসটা কোথায় গিয়ে ভেঙেছে? আপনার দেখেন, দুনিয়া একদিকে যাবে, আমি নিজেও খাবো না, প্রয়োজন বোধে আপনাকেও খাইতে দিব না। এই জায়গা থেকে না সরতে পারলে, না আসতে পারলে দেশের অবস্থা খুবই করুণ অবস্থায় তো এখনই পড়ছে। এখনই দেশে টাকা নাই, এখনই ডলার সংকট, এখনই একদিনে ডলারের 7 টাকা দাম বাড়ে। তারপরে আগামী 2 মাস 3 মাস পরে কি হবে আপনি দেখেন যে কি অবস্থা হয়। শুধুমাত্র তারা
তাদের টিকে থাকার জন্য লেন্দুব দর্জির মতো তাদের চেয়ারটা টিকে রাখার জন্য তারা হেন কোনো অপরাজনীতি করে নাই, হেন কোনো অপনষ্টামি করে নাই, যেটা করে দেশটার গণতন্ত্রকে চরমভাবে ধ্বংস করে দিছে। এই আস্থাটা যদি আনতে পারতো তাহলে দুই দল বসতে পারতো, ধন্যবাদ। বিশ্বাসটা যদি থাকতো। ধন্যবাদ মুক্তাপা, আপনি দেখুন, একদম শেষ দিকে হ্যাঁ, দেখুন বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল দেশের মাথাপিছু আয় ছিল 543 মার্কিন ডলার, আর এখন আওয়ামী লীগের আমলে হয়েছে 2765 ডলার, 3000-এর কাছাকাছি। এখন আমার কথা হলো এই যে এত উন্নয়ন হলো, এই যে এত উন্নয়ন হলো, এত কিছু হলো, হ্যাঁ, আর বিএনপির আমলে কি ছিল? হ্যাঁ, সেই ঠুটু জগন্নাথ পরিণত করে গিয়েছে বাংলাদেশকে, সেই বাংলাদেশ ভঙ্গুর অর্থনীতিকে সচল করেছে। ডলারের দাম কমে যখন তখন তো কথা বলেন না, বাড়লে তখন কথা বলেন, কমে অবশ্যই কম ছিল, মাঝখানে কমেছিল, ডলারের দাম কমছে, আপনার সময় আমি বলি নাই, পৃথিবীর নবম আশ্চর্যজনক একটা কথা, ডলারের দাম কমেছে, এটা একটা হাস্যকর কথা। আপনার সময় আমি বলি নাই। ধন্যবাদ। ডলারের দাম উঠানামা করে বিএনপির আমলে আরো বেশি। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।